রেফারির যেখানে ভুল সিদ্ধান্ত রয়েছে, রেফারি তো একটা মেজর পার্ট প্লে করে। আরকাডাক ম্যাচে আনোয়ার নেই, কারণ হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি থেকে অন্তত এই 48 ঘন্টায় রিকভার করা ইজ ইম্পসিবল। কোন মাহেশ অ্যাটাক করছে, ও ওই জায়গাতে অফসাইডে দাঁড়িয়ে ও চাইলে অনসাইডে চলে আসতে পারে। ডিয়ামান্টাকোসের রেড কার্ডটা হয়, তার আগে ডিয়ামান্টাকোসকে যে ফাউলটা করা হয় ওটা ফাউল দিয়ে ইস্টবেঙ্গলকে ফ্রি কিক দাও। ডিয়ামান্টাকোস যেটা করেছে ওটা রেড কার্ড হবেই। ইস্টবেঙ্গল শেষ 5 বছর ধরে পারছে না অনেকগুলো কারণ। ভাই 6 নম্বর টার্গেট করছে তাই হচ্ছে না। 1 নম্বর প্লেসটা কি টার্গেট করেছে, করেনি, সেটা ওই ক্লাব অফিসিয়ালের কথা শুনেই বোঝা যায়। সবাইকে নিজেদের ভুলগুলো দেখতে হবে। প্লেয়ার রিক্রুটমেন্টে অজস্র ভুল রয়েছে। ব্যথা দিয়ে গেল ভাই, জাস্ট ব্যথা দিয়ে গেল, মানে এই সিজনটা জাস্ট ব্যথা দিয়ে গেল। এক্সপেকটেশন বিশ্বাস করো প্রচুর ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম। কালকে রাত্রিবেলা ইস্টবেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু ম্যাচ 1-1 ড্র হয় এবং এই মুহূর্তে 23 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগ থেকে 2024-25 মরশুম থেকে নকড আউট। কালকে ম্যাচের পর লাইভে ছিলাম, যারা যারা লাইভটা দেখেছো কালকে তারা জানো যে ম্যাচের পর একটু হলেও তো অবশ্যই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এবং এই ম্যাচ নিয়ে কোনো রকম রিভিউ আসেনি। আজকে এই ম্যাচ নিয়ে রিভিউ করব এবং গোটা যে সিজনটা গেছে সেটা নিয়ে কিছু আলোচনা করব। অনেক কিছু চলছে এই মুহূর্তে মার্কেটে, রেফারি ডিসিশান, ইস্টবেঙ্গল প্লেয়ারদের পারফরমেন্স, সব কিছু নিয়ে একটা আলোচনা এই ভিডিওতে করব এবং ভিডিওটি দেখে তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কি বক্তব্য, অ্যাকচুয়াল ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লিগে এই ধারাবাহিক ব্যর্থতা, এই ফেলিয়ারটার কি রিজন সেটা আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা রাখতেই পারো। আমি তোমাদের বক্তব্যগুলো পড়বো এবং সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব পরবর্তীতে। প্রথম কথা, কালকের ম্যাচ ইস্টবেঙ্গল 1-1 ড্র করে এইবারের ইন্ডিয়ান সুপার লিগের আশা মানে যেটুকু ছিল সেটা শেষ হয়ে গেছে এবং আমি অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থক যদি বলি প্রচুর হতাশ ভাই। কালকে রাত থেকে এত হতাশা, মানে আমি আর কোনো ভিডিও বানাবো বা কিছু করব তার কোনো রকম ইচ্ছে ছিল না। ঘুমিয়ে উঠেছি বাট স্টিল মনে হচ্ছে সেই হারের হ্যাংওভারটা, কালকে যদিও ড্র হয়েছে বাট মানে এই থ্রু আউট দ্য সিজন শেষ 5টা বছর ধরে ইস্টবেঙ্গল এত হেরেছে তার একটা হ্যাংওভার আলাদাভাবে রয়েছে। আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব, কালকের কয়েকটা ম্যাচের ঘটনা নিয়ে। প্রথম যে প্লেয়ারটিকে নিয়ে বলবো তার নাম হচ্ছে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। ডিয়ামান্টাকোসের দুটো জায়গা নিয়ে আমি বলবো। প্রথম যেটা নাওরে মহেশ সিং যেটা গোল করে, যেটা ডিসঅ্যালাউ করে, সেইটা ডিয়ামান্টাকোস অতক্ষণ ধরে ওই জায়গাতে দাঁড়িয়ে কি করছিল এটা হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন। ও অফসাইডে দাঁড়িয়ে, মানে ডিয়ামান্টাকোসকে আমি কোনো প্লেয়ারকে অসম্মান করি না বা কোনো বাজে ভাষা প্রয়োগ করি না, বাট ও কিন্তু কালকে কাজকর্মগুলো যেগুলো করেছে সেগুলো মানে বাজে ভাষা প্রয়োগ করার মতোই করেছে। যখন নাওরে মহেশ সিং তো অনেকক্ষণ ধরে বলটা নিয়ে মারার চেষ্টা করছিল, ও অফসাইডে দাঁড়িয়ে ওর হতাশা প্রকাশ করে যাচ্ছিল। ওর জীবনে এত হতাশা কোথা থেকে আসে এইটা তো আমি জানি না। ওর জন্য কালকে যাই হোক পুরো ইস্টবেঙ্গল ফ্যানবেস, ইস্টবেঙ্গল টিম, ক্লাব সবাই সাফার করলো ডিয়ামান্টাকোসের জন্য। প্রথম কথা, ওই শটটাতে ডিয়ামান্টাকোস বলটাতে পা লাগেনি, বলটা ও পা তুলেছে, ওর পায়ের তলা দিয়ে চলে গেছে এবং গুরপ্রীত সিং সান্ধুর যে সাইডটা ছিল ভিউটাকে ও ডিস্টার্ব করছিল, যেই জন্য রেফারি ওটাকে অফসাইড দিয়েছে। এটা আমার মনে হয় রেফারির সিদ্ধান্তে ভুল বা ঠিক আমি যাব না, এটা রেফারি অফসাইড দিয়ে দেবেই বলে আমার মনে হয়। ডিয়ামান্টাকোস তোমরা ভালো করে দেখো, আমি যেটা বলতে চাইছি, যখন মাহেশ অ্যাটাক করছে ও ওই জায়গাতে অফসাইডে দাঁড়িয়ে ও চাইলে অনসাইডে চলে আসতে পারতো, তারপরে হয়তো মাহেশের শটটা গোল হতেও পারতো। গুরপ্রীত সেভ দিতে পারতো কি পারতো না সেটা পরবর্তীকালে আমরা দেখতে পেতাম, কারণ মাহেশ একটা দুর্দান্ত শট নিয়েছিল। পুরোপুরি ওই জায়গাতে আমি বলবো ভুলটা ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস ওই জায়গাটা হোল্ড করে দাঁড়িয়েছিল। বুঝতে পেরেছো? মানে বলে লাভ নেই ভাই, বলে নিজেকে সান্ত্বনা দিয়ে লাভ নেই। ভুলটা নিজেদের প্লেয়ারের, ডিয়ামান্টাকোসের। ও বলটা যেটা পাটা তুলেছে পায়ের তলা দিয়ে গেছে, ও ভিউটাকে নষ্ট করেছে গোলকিপারের, সেই জন্য ওটাকে অফসাইড দিয়ে দিয়েছে। ও বলে পা লাগলো কি লাগলো না ওটা সবসময় ফ্যাক্টর করেন না। দ্বিতীয়ত বলছি, ডিয়ামান্টাকোসে এটা রেড কার্ড হয়, দুটো জিনিস বলবো। একটা হচ্ছে রেফারির যেখানে ভুল সিদ্ধান্ত রয়েছে, রেফারি তো একটা মেজর পার্ট প্লে করেছে, তবে সেই মেজর পার্টটা 20%। ইস্টবেঙ্গলের ফেলিয়ারে যেটা মানে 100% ফেলিয়ার শেষ 5 বছর ধরে, সেখানে রেফারির পার্টটা 20%, বাকি 80% কাদের পার্ট সেটা বলছি আস্তে আস্তে ভিডিওতে। তো যেখানে ডিয়ামান্টাকোসের রেড কার্ডটা হয় তার আগে ডিয়ামান্টাকোসকে যে ফাউলটা করা হয় ওটা ফাউল দিয়ে ইস্টবেঙ্গলকে ফ্রি কিক দেওয়া উচিত ছিল, যেটা দেওয়া হয়নি রেফারির মাধ্যমে। তো সেটা ডিয়ামান্টাকোসকে আরও ট্রিগার করে। অ্যাজ এ প্রফেশনাল ফুটবল প্লেয়ার, যখন তুমি একটা 5 কোটি টাকার প্লেয়ার,
তুমি দেশের একটা বড় ক্লাবে খেলছো, তুমি আগের বারের গোল্ডেন বুট উইনার, তোমার সেই নলেজটা, সেই রেসপন্সিবিলিটি, সেই মাইন্ডটা থাকা উচিত যে আমি মাথা গরম করব না। আর ডিয়ামান্টাকোস মাথা দিয়ে ঠেলেছিল, এটা কোনো ভুল নেই, আমি বারবার ভিডিওটা চালিয়ে দেখেছি। ডিয়ামান্টাকোস মাথা দিয়ে নগুয়েরাকে ঠেলেছিল, নগুয়েরা তারপরে পিছন দিকে ব্যাক ডাইভ করেছে, তো স্বাভাবিক করবেই, মাথা দিয়ে ঠেলেছো। আর মাথা দিয়ে যেভাবে ডিয়ামান্টাকোস ঠেলেছে ওটা রেড কার্ড হবেই, ওটা রেড কার্ড হবেই। ম্যাচ চলাকালীন মানে বোঝা যায় না, পরবর্তীতে দেখলাম ডিয়ামান্টাকোস যেটা করেছে ওটা রেড কার্ড হবেই। এবং ও জেনে শুনে না জেনে আমি জানি না, ও ইস্টবেঙ্গলকে কালকে ডুবিয়ে দিয়ে চলে গেল, শেষ করে দিয়ে চলে গেল সিজনটাকে, আমাদের স্বপ্নটাকে কালকে শেষ করে দিয়ে চলে গেল কালকে। রেফারির ওই রেড কার্ডের সিদ্ধান্তে কোনো ভুল নেই, রেফারির কি ভুল আছে ওই অবধি খেলাটা যায়ই না। আগেই ডিয়ামান্টাকোসকে যেটা ফাউল করেছিল, মানে ফাউলটা দিয়ে যদি ইয়েলো কার্ড দিত ইস্টবেঙ্গলকে একটা ফ্রি কিক দেওয়া উচিত ছিল। রেফারির ওই জায়গাতেই ভুল, রেফারির ও রেড কার্ডটাতে কোনো ভুল নেই, ওই জায়গাতে মাথা দিয়ে ঠেলেছে, অ্যাক্টিং তো নগুয়েরা কিছুটা করেছে, করে রেড কার্ড হয়েছে। তো ডিয়ামান্টাকোস হচ্ছে মেন ভিলেন কালকের ম্যাচে, নিজে পারফর্ম করতে পারছে না, টিমটাকে মানে একদম টিম ম্যান নয়। পরবর্তীতে আমি চ্যালেঞ্জ লিগের আগে আর কিছু বলবো না ডিয়ামান্টাকোসকে নিয়ে, চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে 5 তারিখ, সেইটা দেখে 12 তারিখের ম্যাচ দেখে ডিয়ামান্টাকোসকে নিয়ে যা ফাইনাল কল নেওয়ার নেব, কারণ এনাফ ইজ এনাফ। ঠিক আছে, সমর্থকরা এখানে জিততে দেখতে চায়, সমর্থকরা জয় দেখতে চায়, সেটা ডিয়ামান্টাকোস পারছে না। পরবর্তীতে আরও বেশ কয়েকটা টপিকে আমি যাব কালকের ম্যাচ নিয়ে অবশ্যই, এবং তার সাথে সাথে এই যে সিজনটা 5 বছর ধরে ধারাবাহিক ব্যর্থতা, শুধুমাত্র কি রেফারির জন্য না, রেফারি জিকসান সিংকে রেড কার্ড দেখিয়েছে, রেফারি অনেক জায়গাতে অনেক জায়গাতে ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে। রেফারির প্রথম কথা হচ্ছে ভারতীয় ফুটবলের ইন্ডিয়ান সুপার লিগে যে সমস্ত রেফারিরা রয়েছে তাদের মান মধ্যমানেরও নয়, একদমই নিচে, বিলো স্ট্যান্ডার্ড রেফারিং হয়েছে এই সিজনে। এবং তার সব থেকে আমি বলবো ইচ্ছাকৃতভাবে অনেক জায়গাতে ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে, প্রচুর জায়গাতে গেছে ইস্টবেঙ্গলের এগেনস্টে ডিসিশনস গেছে, কোনো ভুল নেই ভাই। আর মানে শুধুমাত্র যে ইস্টবেঙ্গলের এগেনস্টেই গেছে তা নয়, মোরাললেস প্রতিটা টিমের এগেনস্টেই গেছে। ইস্টবেঙ্গলের এগেনস্টে মানে কি বলবো, মানে যে জায়গাতে ইয়েলো কার্ড দেওয়া যায় সেখানে রেড কার্ড দিয়েছে। 6টা-7টা রেড কার্ড একটা সিজনে একটা টিমের যদি হয়, তোমরা সেইখানে দেখতে পাবে যে মানে কি বলবো, অনেক টিম আছে যাদেরকে যেখানে তারা দোষ করলেও তাদেরকে কার্ড দেওয়া হয়নি, বাট ইস্টবেঙ্গলকে দেওয়া হয়েছে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মিস করা হয়নি। তাই সেটার জন্যই কি ইস্টবেঙ্গল শেষ 5 বছর ধরে পারছে না, ইস্টবেঙ্গল শেষ 5 বছর ধরে পারছে না অনেকগুলো কারণে। ইস্টবেঙ্গল ভালো প্লেয়ার আনতে পারছে না, তাই শেষ 5 বছর ধরে পারছে না টপ 6 করতে। এবং আমি জানি না, মানে শুনলাম যে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের তরফ থেকে একজন বলেছেন যে আমাদের টপ 6টা হলো না, 6টা হতে দিচ্ছে না আমাদের। ভাই 6টাই টার্গেট হয়ে গেছে আপনাদের, আপনারা ওই 6-এর টার্গেটটা থেকে বেরোন। এবং কালকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একজন কর্তা একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, ওনার বেশিরভাগ কথার সাথে কালকে আমি একমত, বেশিরভাগ কথার সাথে, শুধু ওই 1-2 জায়গাতে যে ইস্টবেঙ্গলকে 6 করতে দেওয়া হচ্ছে না ইচ্ছাকৃতভাবে। ভাই ইস্টবেঙ্গল 1 নম্বরটা টার্গেট করলেই 6 নম্বরটা হবে। আমি তো বারবার বলে এসেছি, সিজনের আগেও বলে এসেছি, এখনও বলছি, সিজনটা যখন শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, যে ইস্টবেঙ্গল ভাই 6 নম্বর টার্গেট করছে, তাই হচ্ছে না। 1 নম্বর প্লেসটা কি টার্গেট করেছে, করেনি, সেটা ওই ক্লাব অফিসিয়ালের কথা শুনেই বোঝা যায়। তো রেফারি ইজ প্লেইং 20%, ওই 20%টা ম্যাটার করে, কারণ 20%টা ম্যাটার করলে হয়তো আমরা আজকে 32 পয়েন্ট 33 পয়েন্টে থাকতাম। রেফারির কিছু ভুল সিদ্ধান্ত না হলে আমরা এখন টপ 6-এর মধ্যে থাকতাম বা লড়াইতেও থাকতাম। রেফারির সিদ্ধান্ত সেই টপ 6-এর লড়াই থেকে আমাদের বাইরে বার করে দিয়েছে। তবে আমরা যদি শুধুমাত্র টপ 6-এর কথা ভেবে টিম বানাই, ওপরে যাওয়ার কথা না ভাবি, সেটা মানে অসহ্যকর। এবং কি বলবো, আমি কালকে রাত্রিবেলা এতটা ডিপ্রেসড হয়ে গেছিলাম, মানে কি বলবো তোমাদের, শেষ 20 বছর 21 বছর ধরে ভারতবর্ষের সেরা লিগে কোনো পারফরমেন্স নেই, কোনো ট্রফি নেই, শেষ 5 বছর ধরে আমরা সার্ভাইভ করছি, আমাদের প্লেয়ার চেঞ্জ হচ্ছে। কেউ কি সেই জায়গা থেকে কি কেউ কি বলবো, ম্যানেজমেন্ট কি তাদের ভুলগুলো মেনে নিতে পারবেন না? পারতেই হবে, কারণ তারা হেক্টর ইউজ থেকে বয়ে বেরিয়েছে, তারা সাউল ক্রেসপোকে বয়ে বেরিয়েছে, তারা ক্লেটন সিলভাকে আশা করেছে যে ক্লেটন একদিন ভালো খেলবে। 3 জন বিদেশি ভাই, 3 জন বিদেশি, এবারে তো বিদেশি প্রবলেমে ঢুকবে। মেসি বাউলি দারুণ রিক্রুটমেন্ট, এখন অব্দি দারুণ পারফরমেন্স, পরবর্তীতে কি হবে জানি না। এখন অব্দি মেসি বাউলি আউটস্ট্যান্ডিং খেলছে, কালকেও দারুণ খেলেছে। অল ওভার পুরো সিজনটা শেষ। আমি তাই বলবো, শুধুমাত্র রেফারি, সবাইকে নিজেদের ভুলগুলো দেখতে হবে। প্লেয়ার রিক্রুটমেন্টে অজস্র ভুল রয়েছে, আমরা প্রচুর প্লেয়ারকে বসিয়ে রেখেছিলাম। এই সাউল ক্রেসপোকে 2 মাস ধরে আমরাও এগ্রেসিভ মাইন্ডসেট দেখাতে পারিনি। আর অস্কার বুজোকে বলবো, অনেক জায়গাতে দেখতে পাচ্ছি স্যার করা হচ্ছে, অবশ্যই উনি দারুণ পারফরমেন্স করেছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন অস্কার বুজো। এবং অবশ্যই অস্কার বুজোর থেকে 5 তারিখ 12 তারিখ আরও ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ডের একটা গেম প্লে আমি দেখতে চাই।
কারণ জানি না মানে ডিয়ামান্টাকস কী করবে 5 তারিখ কী হবে আমি এগুলো জানি না, কারণ ইস্টবেঙ্গলের এই সিজনটা যেভাবে শেষ হলো ব্যথা দিয়ে গেল ভাই, জাস্ট ব্যথা দিয়ে গেল, মানে এই সিজনটা জাস্ট ব্যথা দিয়ে গেল। এক্সপেকটেশন বিশ্বাস করো প্রচুর ছিল। 5 তারিখ ম্যাচ, এর থেকে বেশি কিছু বলবো না। টিমকে সাপোর্ট করব, অবশ্যই চাইবো 5 তারিখের ম্যাচের টিম জিতুক, তবে শুধুমাত্র রেফারির সিদ্ধান্তে ইস্টবেঙ্গল টপ 6 করতে পারেনি 5 বছর ধরে, এটা আমি বিশ্বাস করি না। নিজেদের ভুলগুলোকে দেখতে হবে, তার মধ্যে রেফারিংও একটা মেজর পার্ট প্লে করেছে, মেজর পার্ট প্লে করেছে রেফারিং ইস্টবেঙ্গলের এই টপ 6 না করতে পারায়, অন্তত এই সিজনে। আমি এটা একদম পয়েন্ট টু বি ভেরি মাচ নোটেড। তবে একটাই জিনিস আমি বলবো, নিজেরা যদি ভালো টিম করে ভালো ফুটবল খেলে, রেফারি কিন্তু বছরের পর বছর আটকে রাখতে পারে না। নিজেরা ভালো টিম করে ভালো প্লেয়ার আনলে, ভালো প্লেয়ার এনে তারা যদি ভালো খেলে, নিশ্চয়ই টিমটা ওপর দিকে উঠবে। কতদিন রেফারি আটকে রাখবে? রেফারি তো আটকে রাখার চেষ্টা করছেই, এবং ওভারঅল রেফারিংয়ের মান প্রতিটা টিমের এগেনস্টেই ভুলভাল ডিসিশন গেছে। ইস্টবেঙ্গল সেই ভুলভাল ডিসিশনের যে টেবিলটা আছে সেইখানে সবার ওপরে রয়েছে, বুঝতে পেরেছো? সামনে এএফসি ম্যাচ, আরকাটাক ম্যাচের টিকিট যারা কেটেছো কেটে নাও। এখন টিকিট আজকে সকাল থেকে রিডিম হচ্ছে। বক্স অফিসে 1 নম্বর গেট, ইস্টবেঙ্গল ক্লাব থেকেও পাওয়া যাবে, রুবি মোড় থেকেও পাওয়া যাবে অফলাইনে টিকিট। যারা এখন অব্দি টিকিট কাটোনি টিকিট কেটে নাও, দলে দলে মাঠে আসো, আরকাটাক ম্যাচে টিমকে সাপোর্ট করো। পরবর্তীতে আরকাটাক ম্যাচ নিয়ে আলোচনা করবো। ইন্ডিয়ান সুপার লিগ ইজ ওভার। হতাশ লাগছে, আর কিছু বলার নেই আমার, আর কিছু বলার নেই। সবাইকে ভুলটা বুঝতে হবে, ম্যানেজমেন্ট, প্লেয়ার্স, রেফারিং, সব মিলে ইস্টবেঙ্গল ডুবেছে। একজনের জন্য ইস্টবেঙ্গল ডোবেনি, একটা শুধুমাত্র রেফারিদের জন্য ইস্টবেঙ্গল ডোবেনি। ইস্টবেঙ্গল সবাই মিলে ইস্টবেঙ্গলকে ডুবেছে, প্রত্যেকে। যারা এখানে দোষারোপের খেলাটা খেলছে তারা প্রত্যেকে এখানে জড়িত, প্রত্যেকে। চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে, এখনের মতো টাটা। জয় ইস্টবেঙ্গল, মন্ত্র একটাই, জয় ইস্টবেঙ্গল, আজীবন ইস্টবেঙ্গল। বাট এই জীবনটাতে জিততে দেখতে চাই ভাই, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি ভাই। টাটা, ভালো থাকো।